রহমানির রহিম। আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে ডিএনএর অ্যাপ্লিকেশন। প্রথমে আমরা জানি ডিএনএ কি। ডিএনএ হচ্ছে একটা ম্যাক্রোমলিকুল যা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে জেনেটিক ইনফরমেশনগুলোকে ট্রান্সফার করে। আর ডিএনএর অ্যাপ্লিকেশন বলতে আমরা বুঝি একটি ডিএনএ মলিকিউল থেকে একাধিক ডিএনএ মলিকিউল উৎপন্ন হওয়ার যে প্রসেস। তো আমরা সবাই জানি যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই ধরনের সেল আমরা দেখতে পাই, ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক। আমরা সাধারণত ইকোলাই ব্যাকটেরিয়ার প্রোক্যারিওটিক সেলে ডিএনএ রেপ্লিকেশনটা দেখব এবং এটাই আমাদের সিলেবাসে আছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি ডিএনএ স্ট্রাকচার। এই ডিএনএ স্ট্রাকচারে এখানে দেওয়া আছে একটা নির্দিষ্ট রিজিয়ন। এই রিজিয়নটাকে আমরা বলি অরিসি, অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশন। অর্থাৎ এই রিজিয়ন থেকেই আমাদের ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয়। এই ডিএনএ রেপ্লিকেশন শুরু হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম এই অরিসি রিজিয়নে ডিএনএ নামক একটি প্রোটিন বাইন্ড করে, এবং এই প্রোটিনটি তখনই বাইন্ড করবে যখন অরিসি বিন্দুতে সে একটি নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্স পায়, এবং এই ডিএনএ সিকোয়েন্সকে আমরা বলে থাকি ডিএনএ এ বক্স। এবং এই ডিএনএ এ বক্স সাধারণত ইকোলাই ব্যাকটেরিয়াতে আছে 4টা, এবং এই 4টার ভিতরে যে সিকোয়েন্সটা মেনটেন করা হয় ডিএনএ বেস পেয়ারের, তা হচ্ছে আমাদের 5' থেকে 3' পর্যন্ত টি টি এটি সিসি এসি এ, এবং এই সিকোয়েন্স পাওয়ার সাথে সাথেই ডিএনএ এ বাইন্ড করবে, অন্য কোনো সিকোয়েন্সে ডিএনএ এ বাইন্ড করবে না। এখন ডিএনএ এ বাইন্ড করার পরে কী ঘটে? ডিএনএ এ বাইন্ড করার পরে ডিএনএ বক্সগুলো গলতে শুরু করে বা ডিস্ট্রাকশন শুরু হয়। এর অন্যতম কারণ হচ্ছে এই রেপ্লিকেশনের জন্য যে এনার্জি দরকার হয়, সেই এনার্জিগুলো থাকে এই হাইড্রোজেন বন্ডে। এখন অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যকার হাইড্রোজেন বন্ড হচ্ছে 2টি, এবং এটি ব্রেকডাউন করা অপেক্ষাকৃত সহজ। তাই ডিএনএ এ যে প্রোটিন আছে সেটা এই অ্যাডেনিন এবং থাইমিনের যে হাইড্রোজেন বন্ড আছে সেগুলোকে ভাঙে এবং এখান থেকে শক্তি নির্গত হয়। এবং এই সিকোয়েন্সটা ভাঙার পরে সাধারণত যে সিকোয়েন্সটা আমরা পাই তা হচ্ছে 5' থেকে 3'-এর দিকে যদি আগাই, জিএটি সিটি এনটিটি 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 টি, অর্থাৎ এখানে ডিএনএ এ বক্স যা ছিল সব মোটামুটি গলতে শুরু করে এবং হাইড্রোজেন বন্ডগুলা কিছুটা ভাঙে। এরপরে আমাদের আরেকটি এনজাইম আসে, ডিএনএ বি প্রোটিন, যাকে আমরা হেলিকেজ নামে চিনি। হেলিকেজ সেই ডিএনএ বক্সগুলো যেখানে মেল্টিং হওয়া শুরু হয়েছিল সেখানে জয়েন করে। সেখানে বাইন্ড করার ফলে এখানে যে সুপার কয়েলিং শুরু হয়েছিল, যেটা মূলত ডিএনএ এ বাইন্ড করার পরেই একটি কয়েলিং শুরু হয় ডিএনএর, এবং এই ডিএনএ কয়েলিংগুলোকে আনউইন্ড করার সাথে সাথে এখানে যে বন্ডগুলো আছে তা পুরোপুরি ভেঙে দেয়। আমি যদি একটু কালার চেঞ্জ করে দেখাই, তো সাধারণত বিষয়টা হয় ডিএনএ বি, অর্থাৎ হেলিকেজ এনজাইম প্রবেশ করে ডিএনএতে, এবং এই বন্ডগুলো ভাঙা শুরু করে। বন্ডগুলো ভাঙা শুরু করার ফলে এখানে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, ডিএনএ রেপ্লিকেশন ফর্কগুলো তৈরি হয়। আর ইকোলাই ব্যাকটেরিয়ার যেহেতু একটা বাইডিরেকশনাল রেপ্লিকেশন মোড আছে, অর্থাৎ এটা হচ্ছে তার নেচার বাইডিরেকশনাল, তাই এই ফর্কটা তৈরি হয় দুই দিক থেকে দুই ডিরেকশনে ফর্ক তৈরি হয়, একটা এদিকে একটা এদিকে, অর্থাৎ একটা 3' থেকে 5'-এর দিকে, এবং আরেকটি হবে 5' থেকে 3'-এর দিকে, অর্থাৎ বিপরীত দিকে। এখন রেপ্লিকেশন ফর্ক তৈরি হওয়ার ফলে দুইটা স্ট্র্যান্ড কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। আগে ছিল একসাথে, এখন আমার দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে গেছে। এখন একটা জিনিস আমরা সবাই দেখেছি, দড়ি, পাটের যে দড়ি থাকে, দড়িগুলো যে পেঁচানো থাকে, প্যাচ খোলার পরেও কিন্তু ওরা আবার সে পূর্বের জায়গায় যেতে চায়।
অর্থাৎ এদের ভিতরে একটা জড়তা কাজ করে আগের অবস্থানে ফিরে যাওয়ার। তো যে ডিএনএটা হচ্ছে এতক্ষণ পেঁচানো ছিল তা তো আগের জায়গায় ফিরে যেতে চাবে স্প্রিংয়ের মতো। তো এটা হলে তো সেকেন্ডারি কোনো স্ট্রাকচার ফর্মেশন হবে, এবং সেকেন্ডারি স্ট্রাকচার তো আমাদের ডিজায়ারেবল না। আমাদের ডিজায়ারেবল হচ্ছে আরেকটি ডিএনএ, একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ। তো এই স্ট্র্যান্ড দুটোকে আলাদা রাখতে যেই এনজাইমটা কাজ করে তা হচ্ছে এসএসবিপি, অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই সিঙ্গেল স্ট্র্যান্ডগুলোকে আলাদা রাখে এবং এই আলাদা স্ট্র্যান্ডগুলাই টেমপ্লেট হিসেবে কাজ করবে। এখন রেপ্লিকেশন ফর্ক তৈরি হওয়ার ফলে এইখানে, অর্থাৎ রেপ্লিকেশন ফর্কের শেষে ডিএনএতে কিছু ধরনের টর্শন দেখা যায়। টর্শন বলতে বোঝায় মোচড়জনিত বা ঘূর্ণনজনিত প্যাচজনিত যে স্ট্রেস, চাপ, সেই টর্শনাল স্ট্রেস দেখা দেয়, এবং এই টর্শনাল স্ট্রেস থেকে রক্ষা করতে একটা পজিটিভ সুপার কয়েলিং যে এনজাইমটা দেয় তা হচ্ছে ডিএনএ গাইরেস। এই ডিএনএ গাইরেস এই টর্শনাল স্ট্রেসকে কমায়। এবার আমাদের ডিএনএ রেপ্লিকেশন ইনিশিয়েশনের সর্বশেষ যে একটা ধাপ তা হচ্ছে ডিএনএ জি নামক একটি প্রোটিন থাকে। এই ডিএনএ জি নামক প্রোটিনটা হচ্ছে নিজে সরাসরি কাজ করে না, কিন্তু ও হচ্ছে একটা আরএনএ প্রাইমার সিনথেসিস করে, এবং এই আরএনএ প্রাইমার যে সিনথেসিস হয়, এই আরএনএ প্রাইমার মূলত একটি 3' হাইড্রোক্সিল মূলক দান করে এখানে, যেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো ইলংগেশন যে প্রসেসটা আছে বা স্টেপটা আছে, ইলংগেশনে কীভাবে হেল্প করে এই ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে। আর এখানে ডিএনএ বি অর্থাৎ হেলিকেজ এনজাইম যখন প্রবেশ করেছিল তখন এ সরাসরি নিজে প্রবেশ করতে পারে নাই, তাকে প্রবেশ করার জন্য আরেকটি এনজাইম বা আরেকটি প্রোটিন কাজ করেছে, তা হচ্ছে ডিএনএসি। ডিএনএসি হচ্ছে এই ডিএনএ বি এর ক্যারিয়ার হিসেবে কাজ করে বা লোডার হিসেবে কাজ করে। এখানেই আমাদের ইনিশিয়েশন মোটামুটি শেষ। এবার দেখব আমরা ইলংগেশনের ক্ষেত্রে আমরা আগে দেখলাম যে রেপ্লিকেশন ফর্কের বন্ডগুলো আর নাই, কারণ বন্ডগুলো ভেঙে গেছে আমাদের ডিএনএ বি অর্থাৎ হেলিকেজের কারণে, এবং এটা সিঙ্গেল স্ট্র্যান্ডে আছে এসএসবিপির কারণে, অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কারণে। এখানে প্রাইমার অ্যাড হয়েছে, আর প্রাইমার তৈরি হয়েছিল ডিএনএ জি প্রোটিনের কারণে। আর আমাদের ডিএনএ যে গাইরেস করেছিল এই সংযুক্ত স্কোনে যে টর্শনাল ফোর্স আছে, ওই টর্শনাল ফোর্সটা কমানোর কাজ। তার মানে ইনিশিয়েশন মোটামুটি শেষ। এবার হবে ইলংগেশনের জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার তা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 নামক একটা এনজাইম আছে, যেটা এই রেপ্লিকেশন ফর্কে প্রবেশ করে। এই ডিএনএ পলিমারেজ 3 মোটামুটি ক্যাটালাইটিক মেকানিজমে কাজ করে থাকে, এবং এর ক্যাটালাইসিসের জন্য 2টা মেটাল আয়ন দরকার হয়। আর এই মেটাল আয়নগুলা সাধারণত অ্যাক্টিভ সাইডে বাইন্ড করে। আমরা এনজাইম যখন পড়েছি তখন দেখছি অ্যাক্টিভ সাইড আছে। অ্যাক্টিভ সাইড হচ্ছে সেই জায়গা, ওই সাইটের ভিতরে মূলত যদি অন্য কোনো প্রোটিন বা অন্য কোনো এনজাইম সংযুক্ত হয় তখন সে অ্যাক্টিভভাবে কাজ করা শুরু করে, অন্যথায় সংযুক্ত হলে তা কাজ করা শুরু করবে না। তো এখানে অ্যাক্টিভ সাইডে 2টা মেটাল আয়ন যুক্ত হয়। মেটাল আয়ন যুক্ত হওয়ার ফলে যা হয়, অ্যাক্টিভ সাইটটা আসলে অ্যাক্টিভ হয়, এবং আমাদের টার্গেট হচ্ছে মূলত ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ আমি নতুন ডিএনএ পাবো, নট আরএনএ। এবং ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি করতে গেলে রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি হতে পারে, যেটা ডিজায়ারেবল না। এখন অ্যাক্টিভ সাইডের কাজ হচ্ছে এই ডিসক্রিমিনেশন, অর্থাৎ ডিফারেন্সটা মেনটেন করা, যে কোনটা ডিএনএ কোনটা আরএনএ। আর মেটাল আয়নের আরও একটি কাজ আছে, তা হচ্ছে আমরা যে আরএনএ প্রাইমার দেখেছিলাম যেটা উৎপন্ন করেছিল ডিএনএ জি নামক প্রোটিন, এবং ও একটা 3' হাইড্রোক্সিল মূলক, ফ্রি 3' হাইড্রোক্সিল মূলক দান করবে, আগেই বলেছিলাম, যেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই মেটাল আয়নগুলো এই 3' হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হয়ে আলফা ফসফেটকে নিউক্লিওফিলিক অ্যাটাক করে। আমরা আগেই পড়েছি ইলেকট্রোফিলিক অ্যাটাক, নিউক্লিওফিলিক রিয়াকশন যেগুলো। এখানে নিউক্লিওফিলিক অ্যাটাকের কারণে আলফা ফসফেটে
হাইড্রোলাইসিস হয় এবং এই ফসফেট থেকে দুইটা একটি আলফা ফসফেট থেকে মোটামুটি দুইটা ফসফেট উৎপন্ন হয়। এখানে ডিএনএ হবে না, এখানে হবে ফসফেট, এবং এই ফসফেট উৎপন্ন হওয়ার মাধ্যমে আমাদের ডিএনএ ইলাঙ্গেশন প্রসেসের সমাপ্তি ঘটে। এবার টার্মিনেশন। আমরা প্রথমে দেখেছিলাম বাইডিরেকশনাল নেচারের কারণে ইকোলাই ব্যাকটেরিয়াতে দুই দিক থেকে দুইটা ফর্ক এসেছিল, এরকম একটা এদিক থেকে মাঝখানে ক্রোমোজোম, আবার আরেকটা এদিক থেকে দুইটা ফর্ক কাজ করতেছিল। সাধারণত একটা এদিকে আগাবে, একটা এদিকে আগাবে। এখন টার্মিনেশন হচ্ছে সেই স্টেপ যেখানে সমাপ্তি ঘটবে এই ডিএনএ রেপ্লিকেশনের। তো আমি যদি দুটো ফর্ক চিন্তা করি এই গোলবৃত্ততে, একটু হচ্ছে লাল আর একটু হচ্ছে সবুজ কালার। এখানে টার্মিনেশন তখনই শেষ হবে যখন টার্মিনেশন সিকোয়েন্স, অর্থাৎ আমরা যে বেস পেয়ার দেখেছিলাম এটিজিসি এগুলা, অর্থাৎ এর রেপ্লিকেশন ফর্কের ভিতরে এমন একটা সিকোয়েন্স তৈরি হবে যাকে আমরা বলবো টার্মিনেশন সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা যখন টাস প্রোটিন TUS এর সাথে যুক্ত হবে তখনই টার্মিনেশন শেষ হবে। এখন সেটা কিভাবে কাজ করে দেখি। এখানে একটা রেপ্লিকেশন ফর্ক আছে, এই ফর্কটার ভিতরে একটা টার্মিনেশন সিকোয়েন্স আছে, এবং এই সিকোয়েন্স যখন মিলিত হবে এই প্রোটিনের সাথে, অর্থাৎ রেপ্লিকেশন ফর্ক তো আস্তে আস্তে খুলতে খুলতে অগ্রসর হওয়া শুরু করে, এবং আগানোর সাথে সাথে যখন ও টাস প্রোটিনের সাথে মিলিত হয় তখন ও আর পারমিট পায় না সামনে আগানোর, ওর যাত্রা এখানেই থেমে যায়। অপরদিকে সবুজ যে আরেকটি ফর্ক আছে তা আগাতে থাকে এবং আস্তে আস্তে ও টাস প্রোটিনের সাথে যুক্ত হয়, এবং দেখেন এখানে দুইটা ফর্ক একসাথে যুক্ত হয়, এরকমভাবে দুইটা ফর্ক একসাথে যুক্ত হলো। এই দুইটা ফর্ক একসাথে যুক্ত হওয়ার বা ব্লকড হওয়ার যে ফর্ম, এই ফর্মকে আমরা বলি ক্যাটেনেন্স ফর্ম। এই ক্যাটেনেন্স ফর্মটা আমাদের ডিজায়ারেবল না। এই ক্যাটেনেন্স ফর্ম থেকে আমরা দুইটা ডটার ডিএনএ পাবো, অর্থাৎ নতুন দুইটা ডিএনএ আমি চাই, আমাদের দরকার। তো এই ক্যাটেনেন্সটা তো এখন ভাঙতে হবে। এটা ব্রেক ডাউন করার জন্য একটা এনজাইম দরকার, যাকে বলি আমরা টপোআইসোমারেজ 4। এই টপোআইসোমারেজ 4 এই ক্যাটেনেন্সকে ব্রেক ডাউন করে, এবং এটা ব্রেক ডাউনের ফলে দুইটা ডিএনএ মলিকিউল পাই। দুইটা ডিএনএ মলিকিউল পাইলাম, তার মানে আমার শুরুতে ছিল একটা ডিএনএ থেকে আমি দুইটা মলিকিউল পেয়েছি, আমার রেপ্লিকেশন শেষ। আর এখানে ব্রেকডাউন করে একটা থেকে যে দুইটা বানানো হলো, বা এই ক্যাটেনেন্স যে ফর্ম ছিল, অর্থাৎ দুইটা ফর্ক একসাথে ছিল, এটাকে আমি ভাঙলাম, ভাঙার ফলে দুইটা ডিএনএ উৎপন্ন হয়েছে। এই প্রসেসটাকে আমরা কি বলি? প্রসেসটাকে বলি ডিক্যাটেনেশন। ডিক্যাটেনেশন প্রসেসের মাধ্যমে টার্মিনেশনের সমাপ্তি ঘটে, এবং আমরা একটা ডিএনএ মলিকিউল থেকে দুইটা ডিএনএ মলিকিউল অবশেষে পেয়ে যাই, এবং আমাদের রেপ্লিকেশন প্রসেস শেষ।